হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। যাক, বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাই আমাদের গল্প পাঠে। আমাদের গল্পের নাম ভূতের গল্প। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাথরুম থেকে আমার নতুন বউ চেঁচিয়ে উঠল, ভূত ভূত! আমি দৌড়ে গেলাম। কি হয়েছে? আমার বউ চোখ বড় বড় করে বলল, ভূত। কিরকম ভূত? জানলা দিয়ে মুখ বাড়িয়ে দাঁত বের করে হাসছিল। খোনা সুরে বলল, নতুন বিয়ে বুঝি? বেশ বেশ, মজা বুঝবে। আমি একটু চিন্তিত হয়ে বললাম, আর কিছু বলেনি তো? বলেছে। কি বলেছে? আমার বউ মাথা নেড়ে বলল, সেটা তোমাকে বলা যাবে না। আমার বুকটা একটু কেঁপে উঠল। ভূতকে আমি ভয় পাই নানা কারণে। সবচেয়ে বড় কারণটা হলো, ভূত আমাদের নানা গুপ্ত কথা জানে। আমার মতো ছাপোষা লোকেরও গোপন করার মতো কিছু কথা আছে। ঠিক জানি না ছাপোষা লোকদেরই গুপ্ত কথা বেশি থাকে কিনা। যেমন আমি 642 টাকা 25 পয়সা মাইনে পাই। বিয়ের আগে আমার হবু শ্বশুর মশাই খুব কুণ্ঠিতভাবে কথাটা তুললেন, তা বাবাজি কি 1000 খানেকের মতো পাচ্ছ আজকাল? আমি কিন্তু তখন খুব বিনয়ের সঙ্গে বলেছিলাম, আগে ওই রকমই। আমার নতুন বউও তাই জানে। আর একটা ব্যাপার হলো, পটল ভারী গেছো মেয়ে। অন্তত 13 বার সে বিভিন্ন পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল। কারো সঙ্গেই 3 দিনের বেশি টিকতে পারেনি। 13তম ব্যক্তিটি ছিলাম আমি। পটলের সঙ্গে পালাবার মতো বুকের পাটা আমার ছিল না। বলতে গেলে সেই আমাকে নিয়ে পালায়। ব্যান্ডেল অবধি পৌঁছে আমি বিস্তর কান্নাকাটি করতে থাকায় পটল আমাকে ফিরিয়ে এনে দিয়েছিল। একটা অসভ্য গালাগালও দিয়েছিল বটে, কিন্তু সে কথা থাক। কথাটা হলো গোপন কথা। গোপন কথা আমার মতো লোকেরও কিছু আছে, আর ভূতেরা সব জানতা। কাজেই আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভূতটা আমার বউকে কি এমন বলেছে যা আমার জানা বারণ? রাত্রিবেলা খেতে বসে আমি আমার নতুন বউকে বললাম, বাড়িটা যখন ভুতুড়ে তখন ছেড়ে দিলে কেমন হয়? বউ একটু কুট চোখে আমার দিকে চেয়ে বলল, ভালোই হয়, তবে কয়েকটা দিন যাক। ভূতটার কাছে আমার কয়েকটা কথা জানার আছে। শুনে আমার বুকটা কেঁপে উঠল, গলাটা আটকে এলো। কিছু বলতে পারলাম না। এমনকি বউয়ের চোখে চোখ রাখতেও কেমন অস্বস্তি হচ্ছিল। বউ ঘুমানোর পর নিশুত রাতে আমি ভূতটাকে পাকড়াও করতে উঠলাম। ভূত সম্ভবত ঘুষ খায় না, ভয় খায় না এবং সহজে পৌষও মানে না। তাদের ব্ল্যাকমেল করাও বোধহয় সম্ভব নয়। তাছাড়া আমার মতো ছোটোখাটো লোককে পাত্তা দেওয়ারও কোনো কারণ নেই। তবু আমাকে তো চেষ্টা করতেই হবে। অন্ধকার বাথরুমে দাঁড়িয়ে আমি জানলার দিকে চেয়ে ফিস ফিস করে বললাম, ওহে, ও মশাই, শুনছেন? হি হি করে একটা রক্ত জল করা হাসি শোনা গেল। জানলায় ভেসে উঠল একটা অতিকায় খচ্চর ও ধূর্ত ভূতের মুখ। সে মুখের বর্ণনা দিতে যাওয়া বৃথা। ভূতেরা যেমন হয় তেমনই। গোল গোল চোখ, বড় বড় দাঁত, কাঠ কয়লার মতো চামড়ার রং। মাথা চুলকে
আমি বিনীতভাবেই বললাম, আমার বউকে আপনি কি কোনো ইনফরমেশন দিয়েছেন? ভূতটা হি হি করে হেসে বলল, তাতে ক্ষতি কি, তোমাকেও দু একটা দিই তোমার বউ সম্পর্কে। আমি অবাক হয়ে বলি, আমার বউ সম্পর্কে আপনি কিছু জানেন? খুব জানি, এই তো গত বছর বিজয়া দশমার দিন বলাইদের ছাদে বলাই ওকে। তাছাড়া বিদ্যুতের সঙ্গে সেবার মধুপুরে গিয়ে আরও আছে, শুনবে? আমার কান বেশ গরম হয়ে উঠল। মাথা নেড়ে বললাম, একদিনে বেশি সইতে পারবো না, আস্তে আস্তে হবে। আবার সেই হি হি হাসি। আরে বাবা, কলির তো সবে সন্ধে, আরব্য রজনীর মতো হাজার এক রাত কেটে যাবে, তবু তোমার বউয়ের কেচ্ছা ফুরোবে না। তবে বউয়ের বিয়ে সার্টিফিকেট খানা একবার দেখতে চেও। আমি তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দিলাম। মাথাটা কেমন করছিল। বউয়ের পাশে এসে যখন ফের শুলাম, তখন গাটা রীতিমতো রি রি করছে। পরদিন সকালেই আমাদের ঝগড়া হলো। বলতে গেলে বিয়ের পর সেই আমাদের প্রথম ঝগড়া। তবু ঝগড়াটা বেশি দূর গড়ালো না। আমার বউ পটলের কথা তুলতেই আমি বলাই এবং বিদ্যুতের কথা তুললাম। বউ আমার মাইনের কথা তুলতেই আমি ওর বিয়ে সার্টিফিকেট দেখতে চাইলাম। অবশেষে হাল ছেড়ে দিয়ে আমার বউ কাঁদতে বসল। আমি গুম হয়ে রইলাম। আমরা দুজনেই হেরেছি, না হয় দুজনেই জিতেছি, কিন্তু কোনটা তা বুঝতে পারছিলাম না। আড়াল থেকে ভূতটা হেসে উঠল। কিছুদিনের মধ্যেই আমরা পরস্পরের সম্পর্কে বিস্তর তথ্য জেনে গেলাম, পরস্পরের পরিবার সম্পর্কেও। বলা বাহুল্য, এর ফলে আমাদের মধ্যে রোজই ঝগড়া লাগতে লাগলো এবং কোনো গোপন তথ্য ফাঁস করতেই আমরা আর বাকি রাখলাম না। আমার দাম্পত্য জীবন একটা অশরীরী হি হি হাসিতে ভরে যেতে লাগলো। তবে বলতেই হবে যে ভূতটি ছিল ভারী নিরপেক্ষ। পক্ষপাতশূন্যভাবেই সে দুজনকে দুজন সম্পর্কে জানাতো, কারো দিকে টানতো না। একদিন সে আমার বউকে চুপি চুপি বলল, কি গো ভালো মানুষের মেয়ে, বড় যে দিনের পর দিন হেসেল ঠেলেই চলেছ, কর্তাটি দিব্যি গায়ে ফু দিয়ে মোচ তাইয়ে অফিস আর বাড়ি মাকু মারছে, তা তোমার কি এভাবেই চলবে? তার অফিস আছে, আড্ডা আছে, তোমার কি আছে বলো? এবার ধরে পড়ো, তোমাকে নিয়ে গিয়ে কোথাও বেরিয়ে টেরিয়ে আসুক, সিনেমা বায়োস্কোপেও তো যাও না, আর রূপটান, শাড়ি গয়না, এসেন্স এসবও কি লাগে না তোমার? এরপরই সে আমাকে কানে কানে বলল, রোজ ওই টেল টেলে ঝোল আর ভাত খেয়ে খেয়ে অরুচি হয় না তোমার? কোথায় গেল মায়ের হাতের সেই মোচার ঘন্ট, পোলাও, মুড়ি ঘন্ট, নিম ঝোল? বউ যা রাধে তাই সোনা হেন মুখ করে খাও, ও কেমন ধারা? পুরুষ হবে পুরুষের মতো, হুকুম করবে, তামিল হবে, বিয়ের শালটা রিপু করতে পারে, ঘর দোর চকচকে ঝকঝকে করতে পারে, ডালের বড়ি দিতে পারে, কত কি করার আছে মেয়েদের, করছে কি?
তাই বলছিলাম, ভূতটি ভারী নিরপেক্ষ। যাই হোক, এরকমভাবে বেশি দিন চলে না। ভূতের ষড়যন্ত্রে আমার ও বউয়ের মধ্যে সম্পর্কটা এমনই ঘোরালো হয়ে উঠল যে আমরা পরস্পরকে রীতিমতো এড়িয়ে চলতে লাগলাম। কেউ কাউকে একদম সইতে পারি না। একদিন বউ বলল, ভূতটা দিন দিন খুব পেয়ে বসেছে। আমি সায় দিয়ে বললাম, বেটাকে আর পাত্তা দেওয়া ঠিক হবে না। তাহলে কি করবে? বাড়ি ছাড়বে? ছাড়তে তো অরাজি নই, কিন্তু বাড়ি পাওয়া কি সোজা? ভাড়ার রেটও দ্বিগুণ বেড়েছে। এরকম কথাবার্তা বলতে বলতে আমি আমার বউয়ের বাগালে কালো জরুলটার সৌন্দর্য লক্ষ্য করলাম। আমার বউও মুগ্ধ দৃষ্টিতে আমার লম্বা নাকটার দিকে চেয়েছিল। অনেক দিন বাদে সেই রাত্রে বিভ্রম বশে দুজনে একটু ঘনিষ্ঠ হওয়া মাত্র আড়াল থেকে একটা গলা খাকানির আওয়াজ এলো। খোনা গলায় ভূতটা বলে উঠল, দেখছি কিন্তু। বউ ছিটকে সরে গেল। আমিও ঠান্ডা মেরে গেলাম, কিন্তু দুজনেই বুঝলাম এইভাবে পারা যায় না। খুবই সংকোচের সঙ্গে বাড়িওয়ালাকে কথাটা বললাম, দেখুন, এই বাড়িতে বোধহয় একজন আছেন, তা সেটাকে যদি তাড়ানোর একটা ব্যবস্থা করা যায়। বাড়িওয়ালা তেরিয়া হয়ে বললেন, পছন্দ না হলে বাড়ি ছেড়ে দিন না মশাই, আমার 300 টাকার অফার আছে। আর ভূতের কথা বলছেন তো, ও আমার সেজো কাকার ভূত, বড় ভালোবাসতে নামায়, ওকে তাড়ানোর কথা মুখেও আনবেন না। মুখ চুন করে ফিরে আসতে হলো। বউকে বললাম, এইভাবে হবে না। শোনো, এরপর থেকে ভূতটা গায়ে পড়ে কিছু বলতে এলে পাত্তা দিও না। তুমিও পাত্তা দিও না। দিন সাথেক আমরা ভূতটার কোনো কথাই তেমন গ্রাহ্য করলাম না। বলা বাহুল্য, গ্রাহ্য করার মতো অনেক কথাই কিন্তু ভূতটা বলেছিল 7 দিনে, অনেক ন্যায্য কথাই। তবু আমরা না শোনার ভান করে রইলাম। এমনকি একদিন 3 মাস খরার পর আমি আর আমার বউ পরস্পরকে একটুখানি চুমুও খেয়ে ফেললাম। অবশ্য এ কথাও ঠিক যে চুমু খাওয়াটা আমাদের উদ্দেশ্য ছিল না, বরং বলা ভালো একটা অসম শক্তির বিরুদ্ধে ওটা ছিল আমাদের বাঁচার লড়াই। ঠোঁট থেকে ঠোঁট ভালো করে সরাইনি তখনও। হিংসুটে ভূতটা ফট করে দুজনের মুখের উপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, ওটা কি হলো শুনি? ঘেন্না করলো না তোমাদের? লজ্জা হলো না? বলতে কি আমাদের একটু ঘেন্না আর লজ্জা হতে লাগলো। একটু সরেও গেলাম দুজনে। যথেষ্ট রুক্ষ করে তুলতে গিয়েও খুব করুণ শোনালো আমার গলা। কি করব বলুন, আমাদের বাঁচতে হবে। বাঁচার জন্য চুমু খেতে হয়, জন্মে শুনিনি বাবা। যাও গিয়ে মুখ টুক ভালো করে ধুয়ে ফেলো, তারপর মাঝখানে পাশ বালিশ রেখে দুজনের দুদিকের পিঠ ফিরিয়ে শুয়ে থাকো। আমরা পরস্পরের দিকে তাকালাম। খুবই অসহায় লাগলো। ভূতটা ভূত হলেও আসলে বাড়িওয়ালার সেজো কাকা, অর্থাৎ শ্রদ্ধেয় বড় মানুষ। তার চোখের সামনে ঢলাঢলি করাই বা যায় কি করে? আমরা মুখ ধুয়ে এলাম, মাঝখানে পাশ বালিশ রেখে পরস্পরের দিকে পিঠ ফিরিয়ে শুলামও। কিন্তু শোয়ার আগে বউয়ের জরুলটার দিকে নজর গেল। ভারী টানছে জরুলটাও। বউও দেখি আমার লম্বা নাকটার দিকে বিহবল হয়ে চেয়ে আছে। পরদিন আর সত্যিই পারা গেল না। দোষ আমাদের নয়, বউয়ের জরুল আর আমার লম্বা নাকের। বলতে কি, পাশ বালিশ অতিক্রম করায় পাপ আমাদের নয়,
তাদের। কিন্তু দৈববাণীর মতো বাড়িওয়ালার সেজু কাকার ভূত বারংবার সাবধান করতে লাগলো, ওরে, ও কাজ করিসনি, করিসনি, ওসব কি ভালো? ছি ছি, তোরা না ভদ্রলোকের ছেলে মেয়ে। ওরে শোন, বউয়ের সঙ্গে আমারও মাঝে মাঝে ওরকম ভাব ভালোবাসা হতো, তবু আমি 2 বার সন্ন্যাসী হই, 3 বার সুইসাইড করতে যাই, একবার মাথা খারাপ হয়, শেষ দিকে মদ গাঁজা ধরে ভ্যাপলা হয়ে গিয়েছিলাম। এই খবরদার বলছি, ওসব করবি তো কালে ঘর থেকে জোড়া লাশ বেরোবে, একেবারে শেষ করে ফেলবো। তোদের পায়ে পড়ি, করিস না, করিস না ওরকম, তাহলে কিন্তু আমাকে সুইসাইড করতে হবে। কি ঘেন্না, কি ঘেন্না, ওরে ভূতের গলার স্বর ক্রমশ নিস্তেজ হয়ে এলো। তারপর আর শোনা গেল না। আমি আর বউ পরস্পরকে জড়িয়ে ধরে কান খাড়া করে রইলাম। ভূতটা যে মরেছে 1 মাস বাদে সে বিষয়ে আর আমাদের সন্দেহ রইল না। আমার বউয়ের পেটে সেই ভূত এখন ভবিষ্যৎ হয়ে নড়াচড়া করছে।